ভুলে গেছি। ওকে, তা আমি তোমাদের স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি। এটাই হচ্ছে আমাদের স্ক্রু গজ। এটা হচ্ছে আমাদের স্ক্রু গজ। এই যে স্ক্রু যুক্ত, এর কারণে এর নাম হচ্ছে স্ক্রু গজ। স্ক্রুটাকে, যেহেতু স্ক্রু আছে তার মানে এটাকে সামনে পিছিয়ে নেওয়া যাবে। আমি ক্লাসের শেষের দিকে ভিডিও অন করব, তখন দেখাবো। এমনিতে ভিডিও অন করলে ঝামেলা হয় আর কি, আমি এটা ঝামেলাটা সারাতে পারতেছি না। ওকে, দেখো এটা আমাদের স্ক্রু গজ। স্ক্রু গজের কাজ হচ্ছে সরু তার, এই যে একটা সরু তার দেখতেছো না, তার মাপার চেষ্টা করতেছে। এই সরু তারের ব্যাস বা ব্যাসার্ধ মাপা। ব্যাস মাপলে তো ব্যাসার্ধ মাপা হয়ে গেল, 2 দিয়ে ভাগ করে দিলেই ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে স্ক্রু গজ এমন একটা ডিভাইস যেটার মাধ্যমে সূক্ষ্মভাবে সরু তারের ব্যাসার্ধ বা ব্যাস নির্ণয় করতে পারি। আবার আরেকটা ঘটনা ঘটাতে পারি, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো পাতলা পাত থাকে, একদম স্বর্ণের পাত থাকে, তো ওইটা স্যার কথা কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে। ওয়াইফাই তো মনে হয় এরকমই। ওয়াইফাই প্রতি তো আমার এই জন্য বিশ্বাস নাই। দেখি আরেক রুমে গিয়ে দেখি যে এটা একটু চেঞ্জ হয় কিনা। এখন ক্লাস চলতেছে, দেখি আমি পাশের রুমে যাই, ওইখানে কিছুটা বেশি পাই কিনা লাইন। কথা পাশের রুমে যাচ্ছি, আমার মডেম কানেক্ট করলেই নষ্ট হয়ে যাচ্ছে আর কি। আমার কম্পিউটারটা রিস্টার্ট নিচ্ছে। সবাই তো ক্লাস নিতেছে, আচ্ছা দেখি। আচ্ছা দেখি এই রুমে কোনো ভালো নেট পাই কিনা। আমি জানি না এই রুমে আসলে নেটের অবস্থা কিছু উন্নতি হবে কিনা, তারপরে চেষ্টা করলাম আর কি, যেহেতু বলছো এই জন্য রুম চেঞ্জ করলাম। ওকে, ওয়াইফাইতে এর চেয়ে ভালো মনে হবে না। আমি মডেম কানেক্ট করলে আমার কম্পিউটারটা রিস্টার্ট নিচ্ছিল। আমি 12 এর ক্লাসও শেষ করতে পারি নাই, লাস্টের 3 মিনিট বা 2 মিনিট কেটে গেছে। আচ্ছা, আমাদের স্ক্রু গজের কাজ হচ্ছে সরু তারের ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করা। ব্যাস নির্ণয় করলে ব্যাসার্ধ নির্ণয় করা হয়। আবার সূক্ষ্ম পাত যদি থাকে আমাদের কাছে, স্বর্ণের পাত, তাহলে সূক্ষ্ম পাতের পুরুত্ব নির্ণয় করা যায়। সূক্ষ্ম পাতের পুরুত্ব নির্ণয় করা যায়। তোমরা জানো এইসব যন্ত্র আমরা কেন ব্যবহার করি? সাধারণ স্কেলে ভগ্নাংশ সঠিকভাবে পরিমাপ করা যায় না, এই স্কেলে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের ভগ্নাংশ সঠিকভাবে পরিমাপ করা যায়, মানে মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করা যায়। এটা হলো আমাদের উদ্দেশ্য, স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ এর উদ্দেশ্য। আরেকটা কথা বলি, স্লাইড ক্যালিপার্সের চাইতে স্ক্রু গজ আরেকটু আপডেট বলতে কি, আরেকটু সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। কিন্তু স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটু বড় বড় জিনিসপত্র মাপা যায়, বড় একটা স্কেল দেখছিলাম। স্ক্রু গজের সাহায্যে অত বড় বস্তু মাপা যায় না, লেখা থাকে যে কতটুকু সর্বোচ্চ মাপা যাবে। আমার কাছে যেটা আছে সেটা লেখা আছে 25 মিলিমিটার। 25 মিলিমিটারের চাইতে বড় যদি কোনো বস্তু হয়, তাহলে আমি যে ডিভাইসটা নিয়ে আসছি কিছুক্ষণ পরে দেখাবো শেষের দিকে, এটাতে তুমি মাপতে পারবা না, রেস্ট্রিকশন আছে। হ্যাঁ বলে ফেলো। স্যার আপনার কথা না অনেক কেটে কেটে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমার প্রবলেম স্যার তো আপনার কথা অনেক কেটে বেজে বেজে আসছে, কি হচ্ছে? ইকো হচ্ছে, সাউন্ড ইকো হচ্ছে। সাউন্ড ইকো তো হওয়ার কথা না। আচ্ছা, আমি তোমাদের প্রবলেমটা বলছি। আমার প্রবলেম হচ্ছে আমার মডেম ল্যাপটপে কানেক্ট করার সাথে সাথে ব্লু স্ক্রিন ডেড দেখা দিচ্ছে, মানে রিস্টার্ট নিচ্ছে। এই জন্য আমি কলেজের ওয়াইফাই ব্যবহার করতেছি, আর ওয়াইফাই কোনো ভালো নেটওয়ার্ক না। এই জন্য মনে হয় এরকমই হবে। আমি কথাগুলো বারবার রিপিট করবো,
প্রয়োজনীয় কথাগুলো বারবার রিপিট করবো, ঠিক আছে? মনে হয় তাহলে হয়ে যাবে। সূক্ষ্মপাতের পুরুত্ব নির্ণয় করতে চাই। আচ্ছা, এর মাধ্যমে আমি সর্বোচ্চ কতটুকু পরিমাপ করতে পারবো, সর্বোচ্চ কতটুকু পরিমাপ করতে পারবো এটা আমার লেখা থাকে। ওই যে দেখো তোমার স্ক্রিনের মধ্যে লেখা আছে 15 মিলিমিটার। তো 15 মিলিমিটারের চাইতে বড় যদি কোনো একটা বস্তু চলে আসে তাহলে কিন্তু তুমি এর দৈর্ঘ্য বা এর প্রস্থ মাপতে পারবে না, রেস্ট্রিকশন আছে আর কি। এই যে ইউ শেপের মাঝখানে যেটুকু ফাঁকা আছে এর মাঝেই রাখতে হবে তোমাকে, ঠিক আছে? এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর স্লাইড ক্যালিপারের চাইতে স্ক্রু গজ আর একটু আপডেট বলতে আর একটু সূক্ষ্ম ডিভাইস। স্লাইড ক্যালিপারের সাহায্যে আমরা 0.1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারি, আর স্ক্রু গজের মাধ্যমে এর চাইতে আরো একটু বেশি 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারি, মানে 10 গুণ বেশি সূক্ষ্ম, 10 গুণ বেশি সূক্ষ্ম ভাবে মাপতে পারি। ওকে, অবশ্য ডিভাইসের উপরে ডিপেন্ড করে। ডিভাইস এই তোমার যে ছবিতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 100 ভাগে বিভক্ত স্কেল, কিন্তু আমার কাছে যেটা আছে এটা 50 ভাগে বিভক্ত, তার মানে আমারটার মধ্যে অ্যাকুরেসি একটু কম। ছবিতে যেটা দেখতে পাচ্ছ এটা অ্যাকুরেসি একটু বেশি। ওকে, তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলি ডাবল বলতেছি, কেটে কেটে আসলেও এখন আর আমার আজকে কিছু করার নাই। আমি জানি না এই প্রবলেমটা কবে সলভ হবে। আচ্ছা, তাহলে আমরা স্ক্রু গজ সম্পর্কে পড়তেছি। স্ক্রু গজের ইউ আকৃতির যে শেপটা আছে এইটাতে লেখা থাকে তুমি সর্বোচ্চ কতটুকু মাপতে পারবা। এখানে কত লেখা আছে? 0 থেকে, মানে 0-র কাছাকাছি থেকে 20 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবা, এর বেশি দৈর্ঘ্য প্রস্থ মাপতে পারবা না। তুমি একটা নাটের ব্যাস মাপতে পারো, তারপরে যদি ব্যাসার্ধ জানতে চাও 2 দিয়ে ভাগ করে দিতে পারো, ঠিক আছে? আমাকে একজন বলতো যে তোমাদের বোর্ড থেকে যে এই প্র্যাকটিক্যালটা দেওয়া হয়েছে ওইটা শিরোনামটা কি? 2 নম্বর প্র্যাকটিক্যাল, তারপরে শিরোনামটা কি? স্ক্রু গজের সাহায্যে মনে আছে কারোর? এখানে কিন্তু আমাদের তারের ব্যাস নির্ণয় করতে বলে নাই বা তারের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে নাই। এখানে বলছে স্ক্রু গজের সাহায্যে কোনো একটা সিলিন্ডারের আয়তন নির্ণয় করা। স্ক্রু গজের সাহায্যে সিলিন্ডারের আয়তন নির্ণয় করা। সিলিন্ডার মানে পাইপ, সিলিন্ডারের আয়তন নির্ণয় করা। আমাকে কেউ বলতে পারবা যে আয়তন নির্ণয় করতে চাইলে, সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে চাইলে কিভাবে করব আমরা? নরমালি যে কিভাবে করবো সেটা বলো, স্ক্রু গজ দিয়ে না, নরমালি কিভাবে করব? তোমাকে একটা পাইপ দেওয়া হলো, পাইপটা এরকম, এর আয়তন বের করতে বলা হলো, বললো যে এই পাইপটার আয়তন বের করো, ভলিউম কত, তাহলে কি করবা? স্যার ব্যাসার্ধ উচ্চতা মাপতে হবে। ব্যাসার্ধ নির্ণয় করলা প্রথমে, তারপরে স্যার উচ্চতা মাপতে হবে। হ্যাঁ, উচ্চতা বা দৈর্ঘ্য মাপতে হবে। তারপরে আমাদের সূত্র জানা আছে পাই আর স্কয়ার এল, না নাকি 2 পাই আর স্কয়ার এল, কোনটা? সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্রটা বলো। এটা তো জানা থাকার কথা সবার। পাই আর স্কয়ার এইচ। ও, পাই আর স্কয়ার এইচ। ওকে, তাহলে আমাদের বোর্ড যেটা চাইছে স্ক্রু গজের সাহায্যে একটা সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে, সিলিন্ডারের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এল বা এইচ যেটা বলছে, আর হচ্ছে যে এই সিলিন্ডারের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। তা আমাদের তখন আয়তন নির্ণয় করা সহজ হবে। পাই আর স্কয়ার এইচ মানটা বসায় দিলেই শেষ।
প্রথমে আমরা ব্যাসার্ধ নির্ণয় করব, তারপরে দৈর্ঘ্য নির্ণয় করব। দৈর্ঘ্য নির্ণয় করে আয়তন নির্ণয় করে ফেলবো। ওকে, এই কাজটা কয়েকবার রিপিট করব। এবার আমরা যন্ত্রটা সম্পর্কে আরেকটু পরিচিত হব, সবগুলো নাম সুন্দর করে শিখে ফেলবো, এক্ষুনি জিজ্ঞাসাও করবো। ওকে, তাহলে আমাদের স্ক্রু গজের সাহায্যে, স্ক্রু গজের যদি সংজ্ঞা বলি আমরা, যে যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ সরু চোঙ, চোঙ মানে পাইপ আর কি, চোঙ মানে পাইপ বা সিলিন্ডার, যাই বলো, পাইপ অর সিলিন্ডার। তাহলে যে যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ আর ছোট দৈর্ঘ্য, বড় দৈর্ঘ্য না, ছোট দৈর্ঘ্য, ওই যে 20 মিলিমিটার এরকম আর কি, ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকে স্ক্রু গজ বলে। তাহলে যে যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ এবং ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তারের ব্যাসার্ধ বা তারের ব্যাসার্ধ বা সরু চোঙের ব্যাসার্ধ বা ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকে স্ক্রু গজ বলে। স্ক্রু গজের সংজ্ঞাটা আমি 1 মিনিট পরে জিজ্ঞাসা করব। সহজ করে নিজের মতো বলা যাবে, যে যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকে স্ক্রু গজ বলে। আচ্ছা, স্ক্রু গজ কাকে বলে? জান্নাত বলো। স্যার, যে যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকে স্ক্রু গজ বলে। ওকে, থ্যাংক ইউ। নুসরাত জাহান শাইলা, রোল কত বাবা? স্যার রোল 21। রোল কত? নুসরাতের রোল কত? 21। 21 লিখতে হবে। আচ্ছা, রাফিয়া আমরিন সারা 76। তোমাদের কি 76 আছে? নো স্যার। না স্যার। তাহলে ওকে, সারা কথা বলো তো, রাফিয়া আমরিন সারা। তোমাকে কি, আচ্ছা আচ্ছা নাবিলা বলো তো, ও কি আরো ক্লাস করে তোমাদের সাথে? না স্যার, আজকেই প্রথম। পরিচিত না, না আননোন? আচ্ছা, তাহলে রিমুভ করে দিই, যেহেতু কথা বলতেছে না, রিমুভ করে দিলাম। হ্যাঁ, ওকে। ওকে, তাহলে যে যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকে স্ক্রু গজ বলে। আরো কয়েকজন বাকি আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, 19 জন হয়েছে। আচ্ছা, আমাদের যন্ত্রের বেশ কয়েকটা অংশ আছে, গুরুত্বপূর্ণ অংশের নামটা লেখা হয় না, এটা পরে আসবে। প্রথমে হচ্ছে সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড, ওই যে ভেতরে যে একটা পাইপের মতো দেখছিলাম, সেটা হচ্ছে সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড। আমি 2বার করে বলতেছি, আর শোনা যাবে আশা করি। সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড, এটা 2টা আছে আমাদের যন্ত্রের অংশগুলো দেখতেছি। এবার আছে হচ্ছে রৈখিক স্কেল, সোজা যে স্কেলটা সেটাকে বলি আমরা রৈখিক স্কেল। আরেকটা স্কেল আছে বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেল নিয়ে আমি কিছু কথা বলবো। 2টা স্কেল আছে, একটা রৈখিক স্কেল সোজা, আরেকটা বৃত্তাকার বাঁকা। আরেকটা আছে ফাঁপা নল, ফাঁপা নল, এটাও দেখবো আমরা। আর নিচের দিকে একটা স্ক্রু আছে, এটাকে অনেক সময় আমরা টুপি বলি, এটাকে অনেক সময় টুপি বলি। ওকে, তাহলে আমরা এখন নাম শিখে গেলাম, এবার ছবিটা দেখে ফেলি। আগে লাইন আসতেছে, পরে ছবি আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের সেই স্ক্রু গজ। উপরে সবচাইতে ট্রেডমার্ক যে জিনিসটা,
স্ক্রু গজ দেখে দূরের থেকে চেনার উপায় হচ্ছে ইউ আকৃতির এই ফ্রেমটা, ইউ আকৃতির ফ্রেম, ইংরেজি ইউ আকৃতির ফ্রেম। কাউকে যদি স্ক্রু গজ সম্পর্কে বলতে যাও তখন বলবো যে একটা ইউ আকৃতির ফ্রেমের উপরে দুইটা সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড, এই যে এই দণ্ডগুলোকে সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড বলছে। এইদিকে সমতল আর কি, দুইটা সমতল পৃষ্ঠ আছে যেটা ওই তারকে চাপ দিয়ে ধরে রাখে আর কি। ওকে, দুইটা সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড, এই উপরের দিকে যেটা এটা শক্ত করে আটকানো, নিচের দিকে যেটা এটা স্ক্রুর মাধ্যমে সামনে পিছে করা যায়, সামনে পিছে করা যায়। একটা স্কেল আছে এখানে, এটা হচ্ছে রৈখিক স্কেল, আমরা যে স্কেল ব্যবহার করি। আর এইখানে একটা স্কেল আছে, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, এই নিয়ে আমি কথা বলবো। আর এই যে রৈখিক স্কেলটা, বৃত্তাকার স্কেলের ভেতরে একটা ফলকের মধ্যে, এটা একটা ফাঁপা নল, এর ভেতরে ঢুকানো যায়, মানে ঢুকে যায়। তুমি যখন স্ক্রু টাইট করবা তখন ভেতরের দিকে ঢুকে যাবে, আর যখন স্ক্রু ঢিলা করবা তখন একটু বের হয়ে আসবে, ঠিক আছে। আর নিচের দিকে আছে স্ক্রু বা টুপি। আমার এখানে আরেকটু সুন্দর টুপিটা, এই ছবির থেকে আরেকটু সুন্দর। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কেউ বলতে পারো বৃত্তাকার স্কেল কি, তাহলে আমি বেশি খুশি হব। আমি নিজেও বলবো, কেউ যদি জানো যে বৃত্তাকার স্কেল কি। আমরা যতদিন সোজা স্কেল দেখে আসছি, কিন্তু এখন আবার হঠাৎ করে বলা হচ্ছে যে বৃত্তাকার স্কেল কেন, বা কি বিষয়টা কি? বা এটা কিভাবে বানানো হইলো, যে কোনো তথ্য থাকলে বলবা। আচ্ছা, আমি বলি তাহলে। বৃত্তাকার স্কেলটা হইলো, এটা আসলে একটা রৈখিক স্কেলের মতোই। মনে করো তোমার কাগজের মধ্যে তুমি সেন্টিমিটারে দাগ দিছো, কাগজের মধ্যে সেন্টিমিটারে দাগ দিছো। এবার কাগজটাকে তুমি বৃত্তের মতো করতে পারবে না, বৃত্তের মতো বাঁকানো যাবে, বৃত্তের মতো করে বাঁকানো যাবে, খুবই সহজ কাজ। তাহলে বৃত্তাকার যে স্কেলটা বলতেছি, এটা আসলে রৈখিক স্কেলকে বাঁকানো হয়েছে, আর কিছু না। রৈখিক স্কেলটাকে বৃত্তের মতো করে বাঁকানো হয়েছে জাস্ট, আর কিছু না। প্রথমে দাগ কাটা হয়েছে মনে করো, তারপরে এটাকে কাগজে যেরকম আমরা দাগ কাটতে পারি সেন্টিমিটার মিলিমিটার, তারপরে এটাকে গোল করতে পারি, একদম বৃত্তাকার করতে পারি, সেরকম করে এখানে তৈরি করা হয়েছে বৃত্তাকার স্কেল। এটা যদি তুমি কেটে সোজা করি তাহলে একদম রৈখিক স্কেলের মতোই, কোনো পার্থক্য নাই, ঠিক আছে। তাহলে দুইটি সমতল প্রান্ত বিশিষ্ট, মানে সমতল প্রান্ত বিশিষ্ট দুইটা দণ্ড, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে চেনা সহজ উপায় হচ্ছে ইউ আকৃতির একটা ফ্রেম থাকবে, ফ্রেমের মধ্যে বসানো থাকবে একটা দণ্ড উপরের দিকে, যেটা এটা স্থায়ী ভাবে যুক্ত থাকবে। আমি ভিডিও অন করে তোমাদের দেখাবো, ভিডিও যখন অন করবো তখন তোমাদের দেখাবো। আজকে এটা প্র্যাকটিক্যাল হবে না, আমার কাছে সিলিন্ডার নাই, সিলিন্ডার আসলে খুঁজে পাচ্ছি না, হয়তো আজকে দেখায় দেওয়া যেত, সময় যেহেতু আছে সময়ের মধ্যে দেখাবো। আর হচ্ছে একটা রৈখিক স্কেল আছে, এখানে একটা রৈখিক স্কেল আছে, আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে। আরেকটা বৃত্তাকার স্কেল আছে, ফাঁপা নলের ভেতরে রৈখিক স্কেলটা যাওয়া আসা করে। পেছনের দিকে একটা স্ক্রু আছে, স্ক্রুটার কিন্তু কাজ আছে, স্ক্রুটার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। আমি যদি ভুলে যাই মনে করা দিবে যে স্ক্রুর কাজটা বলেন নাই, যখন আমি ভিডিওটা দেখাবো, আমার আমার কাছে যে ডিভাইস আছে ডিভাইসটা যখন দেখাবো তখন বলবা যে এই কাজটা বলেন। আচ্ছা, লাইটটা অন করি, না হলে তো দেখা যাবে না। ওকে, এখন যান্ত্রিক ত্রুটি। আমরা যে যন্ত্রটা নিয়েছি, এই যন্ত্রটা মধ্যে ত্রুটি থাকতে পারে। স্লাইড ক্যালিপার্সে যেরকম ত্রুটি ছিল, ওই একই রকম ত্রুটি। যে দুইটা স্কেল যেহেতু আছে, তাহলে দুইটা শূন্য দাগ মিলতে হবে, শূন্য দাগ যদি না মিলে তাহলে ত্রুটি আছে, আর যদি শূন্য দাগ মিলে যায় তাহলে ত্রুটি নাই। এবার বুঝতে পারতেছো তাহলে স্লাইড ক্যালিপার্সে যেহেতু ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের ত্রুটি ছিল, আর এখানে তাহলে ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের ত্রুটি থাকবে। আমি দুইটাকে আবার দেখাইছি যেন পার্থক্য করে শিখতে পারো। ওকে, স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এই যে আমাদের এই দাঁতটা আছে, এই দাঁতটাকে যখন এই দাঁতের সাথে লাগাইছিলাম তখন মূল স্কেলের শূন্য দাগ
আর এই ভার্নিয়ারের শূন্য দাগ এই দুটার দিকে খেয়াল করছিলাম। এই দুটার দিকে খেয়াল করে বলছিলাম যে এখানে যেহেতু এই দাগটা লাগানো হয়েছে মানে মাঝখানে কিছু নাই, শূন্য, মাঝখানে শূন্য, তো শূন্য অবস্থায় আমাদের রিডিংটা কিরকম আমরা দেখছিলাম যে যদি মূল স্কেলের শূন্য দাগ, তোমরা কি এখানে দুইটা দাগই দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। যান্ত্রিক ত্রুটি শূন্য, এখানে কি উপরের দাগগুলো দেখা যাচ্ছে? আচ্ছা, নো স্যার। এখানে দেখা যাচ্ছে না? এটা নিচেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, উপরেরটা হচ্ছে মূল স্কেল। তো উপরে মূল স্কেলের আমি এই ছবিটু কেটে গেছে। জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, উপরে মূল স্কেলের শূন্য দাগ, নিচে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ। তো দুইটা দাগ দেখো একদম মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে অবস্থাটা এরকম যদি আমাদের যন্ত্র যন্ত্রে দেখা পায়, তাহলে আমাদের স্লাইড ক্যালিপার্সে যান্ত্রিক ত্রুটি নাই বা যান্ত্রিক ত্রুটি শূন্য। যান্ত্রিক ত্রুটি শূন্য। স্লাইড ক্যালিপার্সটা আবার মনে করে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার প্র্যাকটিক্যাল আছে, কিন্তু স্যার জিজ্ঞাসা করলে বলবা যে কোনটা শূন্য, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। ওকে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগের ডানে থাকে, এরকমও হতে পারে যে তুমি এই দুইটা দাঁতকে একসাথে লাগাই দিছো, মানে এটাকে টেনে এই পাশে নিয়ে আসছো, আমি তখন দেখাতে পারতেছি না, মানে মাঝখানে কোনো ফাঁকা নাই। তো তারপরেও যদি এরকম হয় যে মূল স্কেলের শূন্য দাগটা একটু বামে আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা ডানে, তাহলে ত্রুটি রয়েছে। এই ত্রুটিকে বলে ধনাত্মক ত্রুটি। এই ত্রুটিকে বলে ধনাত্মক ত্রুটি। আচ্ছা, আমাকে বলো তো এখানে ভার্নিয়ার সমপাতন কত? ভার্নিয়ার সমপাতন আমি লিখে দিচ্ছি, ভার্নিয়ার সমপাতন। এই স্কেলে ভার্নিয়ার সমপাতন কত? এটা হচ্ছে শূন্য দাগ, মিলে নাই, তাহলে 1 নম্বর দাগ স্যার মিলে নাই। স্যার 2। হ্যাঁ, 2 নম্বর দাগ মিলে গেছে। তাহলে প্রথমটা কিন্তু শূন্য দাগ, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের শূন্যের সাথে মিললে 10-এর সাথে মিলে যায়। আমরা বলছিলাম ভার্নিয়ার সমপতন কখনো 10 হবে না, 0 থেকে 9 এর মধ্যে হবে, ঠিক আছে। 10 কখনোই হবে না বলছিলাম, একটা পরীক্ষা নিয়েছিলাম তোমাদের। তাহলে এখানে যে ত্রুটিটা সেটা হচ্ছে ধনাত্মক ত্রুটি। আর এখানে নিচে আরেকটা অপশন দেখানো হয়েছে, মূল স্কেলের শূন্য দাগটা এবার ডান পাশে আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা এবার বাম পাশে, এইটা শূন্য দাগ। এইবার যে ত্রুটি এটাকে বলে ঋণাত্মক ত্রুটি। বুঝে যাচ্ছ যে আগেটা যদি ধনাত্মক হয় এখন ঋণাত্মক। এবার তোমরা আমাকে বলো এখানে ভার্নিয়ার সমপতন ভি সমান কত? আচ্ছা, নাম ধরে জিজ্ঞাসা করি, তোমরা দেখতে থাকো, আমি নাম ধরে জিজ্ঞাসা করি। ভার্নিয়ার সমপতন বলবা। এই মৌ, আছো নাকি চলে গেছো? মৌ? জি স্যার। হ্যাঁ জি স্যার বলেন। এই যে ভার্নিয়ার সমপতন নিচের স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার সমপতন 7। ভার্নিয়ার সমপতন আমি আমি নিজেও চেক করে দেখি নাই, আমি একটু চেক করে দেখি, তোমার হইতেও পারে নাও হইতে পারে। 1 মিলে নাই, 2 মিলে নাই, 3 মিলে নাই, 4 মিলে নাই, 5 মিলে নাই, 6 মিলে নাই, 7 মিলে নাই। ও মৌ তো পারফেক্ট। ওকে মৌ ঠিক বলেছি, রাইট। এটা ভার্নিয়ার সমপতন 7, কারণ 7 নম্বর দাগের সাথে মিলে গেছে। ওকে, এবার হচ্ছে স্ক্রু গজ। এই যে আমার স্ক্রু গজটা এই ছবির মতো, আমি যে স্ক্রু গজটা দেখাবো, এই যে পেছনে যে টুপিটা এটা এইরকম একটু দূরে, দেখতে আরো সুন্দর। একটু ছবির চেয়ে আরো সুন্দর আমার হাতে যেটা আছে, আমি কিছুক্ষণ পরে দেখাবো। তাহলে স্ক্রু গজ দেখতে এইরকম। দুইটা সিলিন্ডারের মাঝে বস্তুটাকে বসাইতে হয়, তারপরে রৈখিক স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট নিতে হয়, কিভাবে আমরা এটা দেখব। ওকে, তাহলে ত্রুটিটা আগে দেখে নেই। এখানে আমাদের কি আছে, দুইটা স্কেল আছে, একটা হলো রৈখিক স্কেল আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তো রৈখিক স্কেলের এই দাগটা বরাবর তোমার হিসাবটা করতে হবে বৃত্তাকার স্কেলের রেফারেন্স।
মানে এই দাগ বরাবর, এই যে মাঝে যে দাগটা আছে রৈখিক স্কেলের মাঝ বরাবর, রৈখিক স্কেল কিন্তু এইটা উপরে নিচে, কিন্তু রেফারেন্স হচ্ছে এই যে মাঝ বরাবর যে দাগটা সেটা। এই রেফারেন্সটা কার জন্য? বৃত্তাকার স্কেলের জন্য। তাহলে তোমরা বলো তো এখানে বৃত্তাকার স্কেলের পার্ট কত দেখা যাচ্ছে? বৃত্তাকার স্কেলের পার্ট এই মাঝের রেখা বরাবর কত? 85 না? তাহলে বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 85। আমাদের রৈখিক স্কেলটা জি, স্যার। এটাই, উপরে নিচেই স্কেল, কিন্তু আমাদের যে মাঝের দাগটা আছে এই দাগ বরাবর রেফারেন্স হচ্ছে বৃত্তাকার স্কেলের জন্য, বৃত্তাকার স্কেলের জন্য। এবার আমাদের যদি এরকম হয় যে এই যে মাঝ বরাবর যে দাগটা আছে, যদি আমাদের এই দুই দাঁতের মাঝে, এই দুই সিলিন্ডারের মাঝে কোনো বস্তু না দেওয়া হয়, দুইটা দাঁতকে একসাথে লাগায় দেওয়া হয়, দুইটা সিলিন্ডারকে একসাথে লাগায় দেওয়া হয়, মাঝখানে ফাঁকা থাকে, মাঝখানে কিছু না থাকে, তাহলে যদি এরকম শূন্যতার সাথে মিলে যায়, এই দাগটা যদি শূন্যতার সাথে মিলে যায়, তাহলে ত্রুটি হচ্ছে শূন্য ত্রুটি, ত্রুটি হচ্ছে শূন্য ত্রুটি, জিরো এরর। যদি এই শূন্য দাগটা একটু বের হয়ে থাকে, শূন্য দাগটা একটু বের হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক ত্রুটি। আর যদি শূন্য দাগটা হারায় গেছে, ভেতরে ঢুকে গেছে, তাহলে হচ্ছে ঋণাত্মক ত্রুটি। ধনাত্মক আর ঋণাত্মক এর মধ্যে পার্থক্যটা একটু শিখে ফেলো। যদি শূন্য দাগটা দেখা যায় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক ত্রুটি, আর যদি শূন্য দাগটা হারায় যায়, ভেতরে ঢুকে গেছে, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক ত্রুটি। আমি যে যন্ত্রটা দেখাবো সেটার মধ্যে কোনো ত্রুটি নাই, বাম পাশেরটার মতো। মানে একবার দেখছিলাম আমি ত্রুটি নাই, এখন আবার কি হয় জানি না। কিছুটা ত্রুটি আছে। তোমাদের বলতে হবে এটা ধনাত্মক না ঋণাত্মক, কিছুক্ষণের মধ্যে বলতে হবে। তাহলে এটা হচ্ছে শূন্য দাগ মিলে গেছে, মানে সরল রেখা আর শূন্য দাগ মিলে গেছে, তাহলে এটা শূন্য। আর এটা যেহেতু শূন্য দেখা যাচ্ছে, ত্রুটিটা হচ্ছে ধনাত্মক। আর এটা যেহেতু শূন্য দাগটা ভেতরে ঢুকে গেছে, এই চ আর ঘ আর চ এর মধ্যে পার্থক্য বলো। মানে কখন শূন্য আর কখন ঋণাত্মক বুঝবা কিভাবে? বুঝার উপায় হচ্ছে এই যে রৈখিক স্কেলটা, এটা যদি সোজা শূন্যের সাথে মিলে যায় তাহলে শূন্য, কিন্তু এখানে তো এটা শূন্যের সাথে মিলে না, শূন্য তো এই যে দূরে, তাহলে এটা ঋণাত্মক। আর এই শূন্যটা যদি দেখা যায় তাহলে এটা ধনাত্মক। ওকে, আচ্ছা, এখানে একটা সংজ্ঞা আমরা পড়ি। আমাদের স্ক্রু গজ এর একটা বৃত্তাকার স্কেল আছে না, এটা যদি একবার ঘুরাই, মানে পুরাটাকে একবার ঘুরে নিয়ে আসি, শূন্য থেকে নিয়ে আবার ঘুরে এনে আবার শূন্যতে নিয়ে আসি, তাহলে এটা রৈখিক স্কেল বরাবর একটু আগাবে অথবা পিছাবে, এটাকে বলে পিচ। আমি আচ্ছা ভিডিও অন করে দিই। আচ্ছা, পিচের পরে লঘিষ্ঠ গণন আছে, তাহলে ভিডিও অন করি। আচ্ছা, আমি বড় করতে পারতেছি না আমার ভিডিওটা। দেখো, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্ক্রু গজ। দেখো এখানে লেখা আছে 0 থেকে 25 মিলিমিটার, আর এর অ্যাকুরেসি লেখা আছে 0.01 মিলিমিটার। ঠিক আছে, ওকে।
এবার আমরা পিচটাকে দেখতে চাই। পিচটাকে দেখতে চাইলে যে কাজটা করতে হবে আমাকে সেটা হচ্ছে, ওরে আল্লাহ, পিচটাকে দেখাতে চাই। আচ্ছা, আমরা শূন্য ত্রুটিটা আগে দেখি, শূন্য ত্রুটি আছে কিনা। দেখো, ওই যে ভেতরে একটা রৈখিক স্কেল আছে, রৈখিক স্কেলটা আমি বের করতেছি। এই যে ভেতরে একটা রৈখিক স্কেল দেখতে পাচ্ছ তোমরা, এই যে নিচে একটা রৈখিক স্কেল দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে এখন, আর উপরে একটা বৃত্তাকার স্কেল দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন রৈখিক স্কেল বরাবর বৃত্তাকার স্কেলটা ঘুরতে থাকে। পূর্ণ একটা ঘূর্ণনের জন্য মনে করো এখানে শূন্য থেকে শুরু করলাম, এই যে এখানে শূন্য, আর ওই রৈখিক স্কেলের মাঝের যে দাগটা, ওরে আল্লাহ, কিভাবে দেখাবো। আচ্ছা, এই যে শূন্য আর রৈখিক স্কেলের এই যে মাঝের যে দাগটা, এটা বরাবর রাখলাম। এবার এটা পুরাটা ঘুরায় নিয়ে আসবো, ঘুরায় নিয়ে আসলাম, ঘুরায় নিয়ে আসলাম, আবার শূন্যকে উপরে নিয়ে আসবো, তাহলে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হবে। ওকে, শূন্যকে আবার নিয়ে আসলাম। এবার এই যে পুরাটা ঘুরায় নিয়ে আসলাম, এর কারণে কি হবে, এই আমার এই বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেলের দিকে সামনের দিকে একটু আগাবে, কারণ স্ক্রু যেহেতু, তাহলে স্ক্রুটা একটু আগাবে অথবা পিছাবে। তো কতটুকু আগাবে পিছাবে একবার ঘুরাইলে সেটাকেই বলে পিচ, সেটাকেই বলে পিচ, ঠিক আছে। যে আমাদের বৃত্তাকার স্কেল একবার ঘুরাইলে এটা রৈখিক স্কেল বরাবর কতটুকু সরে যায় একেই বলে পিচ। একবার পূর্ণ ঘূর্ণনের কারণে এটা যতটুকু সরে যায়, শূন্য থেকে শুরু করে আবার শূন্য পর্যন্ত আনলে এটা যতটুকু সরে যায় একেই বলে পিচ, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন কথার অর্থ হইলো যে আমাদের যে এই যে বৃত্তাকার স্কেল আছে, এটা যদি এক ঘর পরিমাণ ঘুরাই, এক ঘর পরিমাণ ঘুরাই, তাহলে এটা কতটুকু সরে যাবে, এটা কতটুকু সরে যাবে সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন। তো এটা আসলে পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলেই পাওয়া যায়। যে 150টা, এখানে তো আমাদের 50টা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তো 50টা ঘূর্ণনের কারণে 1 মিলিমিটার সরে যায়, তাহলে ঐকিক নিয়মে একটার জন্য কতটুকু, পিচ ডিভাইডেড বাই 50। পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে লঘিষ্ঠ গণন আমরা পেয়ে যাই। তা আমাদের পরিমাপের ক্ষেত্রে লঘিষ্ঠ গণনটা কাজে লাগবে। তো আমাদের সূত্রটা হচ্ছে এইটা, এই সূত্র ব্যবহার করে আমরা স্ক্রু গজ ব্যবহার করে সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। সেটা হচ্ছে কোন একটা তারের ব্যাস মাপতে চাই, কোন একটা তারের ব্যাস মাপতে চাই। এবার রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট যেটা পাচ্ছি আমরা, সেটা তো আর নতুন করে মাপার কিছু না, এটা তো ভগ্নাংশ না, এটা পূর্ণ অংশ আগের মতো। ওকে, রৈখিক স্কেলের পার্ট আগের মতো স্লাইড ক্যালিপার্সের মতোই, রৈখিক স্কেলের পার্ট আলাদা করলাম। বৃত্তাকার স্কেলের শূন্য দাগ, যেই বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেলের যে দাগকে অতিক্রম করছে সেটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, মানে যতটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। আমি একটু দেখাই রৈখিক স্কেলের পার্ট কোনটা। এই যে যতটুকু পরিমাণ দেখা যাচ্ছে এখানে হচ্ছে 2 মিলিমিটার, 2 মিলিমিটারের পরে ভগ্নাংশ আছে, ওইটা আমরা বৃত্তাকার স্কেল দিয়ে মাপবো, তাহলে এখানে 2 মিলিমিটার, এটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। তো রৈখিক স্কেলের পার্ট নিয়ে নিলাম। এবার হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, এবার হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, ঠিক আছে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা মানে বৃত্তাকার স্কেলের পার্ট,
আর লঘিষ্ঠ গুণন তো আমরা কিছুক্ষণ আগে হিসাব করছি। তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আসলে কিভাবে হিসাব করবো একটু দেখে আসি। ওই ছবিটাতে, আগের ছবিটাতে দেখো, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এখানে কত, যে আমাদের বৃত্তাকার স্কেলের কোন ঘরটা এই ঘরের সাথে সরাসরি মিলে গেছে সেটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি 85, এখানে আমরা দেখতে পাচ্ছি 85। তোমাদের ক্লাস টাইম কি শেষ হয়ে গেছে? আমার এখানে টাইমিং দেখাচ্ছে না।